এসআইআর এর পরে ভোটার তালিকা প্রকাশ এবং শনিবার প্রথম তালিকায় প্রায় সব ভোটারেরই নাম থাকবে। কারো নামের পাশে লেখা থাকবে অনুমোদিত, কারো নামের পাশে বাদ। আর যে 60 লক্ষের বেশি ভোটারের শুনানির পরে নথি যাচাই চলছে তাদের পাশে লেখা থাকবে বিচারাধীন। এইখানেই অনেকের মনে আশঙ্কা, কারণ মনোনয়নের শেষ দিনে নাম বাদ গেলে এবার তো আর ভোটই দেওয়া যাবে না। এ নিয়েও চর্চা তুঙ্গে। এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। শনিবার প্রথম ভোটার তালিকায় কতজনের নাম থাকবে আর কতজনের বাদ যাবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবারের তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি ভোটারেরই নাম থাকবে। বৈধ ভোটারের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, অর্থাৎ অনুমোদিত। শুনানির পর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট, অর্থাৎ বাদ। শুনানির পরে যে 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। ভোটার তালিকা যেটা খাসা তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে, শুধু যত কেস এডজুডিকেশনে আছে ওই এন্ট্রি কেস লেখা হবে আন্ডার এডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড। বাকি সব সেম থাকবে, আপনার রানিং ফরম্যাটে থাকবে। শুধু যে আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। 27 জাস্ট যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ করার পরে ছাড়াই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। অর্থাৎ এই 60 লক্ষের বেশি নাম নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন, বিচার করবেন বিচারকরা। এই 60 লক্ষের নথি বৃহস্পতিবার বিচারকদের হাতে তুলে দেয় কমিশন। সব নথি খতিয়ে দেখে বিচার হবে। কারো নাম তালিকায় থাকবে, কারো নাম বাদ যাবে। সেই মতো ধাপে ধাপে তালিকা বের হবে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে। আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে, এন্ড যে भी আপনার লোক এলিজিবল হবে টু ভোট অ্যাজ পার আরপি অ্যাক্ট আপ টু লাস্ট ডেট অফ নমিনেশন, দোজ উইল বি ডিমড টু বি ফাইনাল লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানেই অনেকের মনে আশঙ্কা, নমিনেশনের শেষ দিনে সাপ্লিমেন্টারি লিস্টে কোনো কারণে নাম না উঠলে এবার তো আর ভোটটাই দেওয়া যাবে না। যে সঠিক ব্যক্তি তার অবশ্যই নাম থাকা উচিত, এবং সরকার নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবেন যাতে তারা আবার সঠিকভাবে তাদের নাম আসে এবং তারা ভোটটা দিতে পারে। এটা একটা নির্বাচন কমিশনের কি বলবো কুয়ার হুইমস এর উপরে চলছে। সাধারণ নাগরিক হিসেবে বলছি এটা হওয়া উচিত ছিল না। যদি এসআইআর করতেই হতো আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসটাকে সমাধান করা উচিত ছিল, এইভাবে হয় না। প্রথম দিন থেকে আপনি চেয়েছেন এসআইআর যাতে বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আর তামিলনাড়ু বা কেরালার যেখানে বিজেপি সরকার নেই সেখানকার মতো আপনি সহযোগিতা করেননি। এসআইআর কে বন্ধ করার চেষ্টা করেছেন, আর যদি বৈধ ভোটারদের নাম কাটা যায় তার দায় আপনার। বিচারপতিরাও বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন ভোট চোর, তাই নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভারদের সরিয়ে দিয়ে কোর্টের অবজারভার দিয়ে প্রসেস করানোর অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের চুরি জুয়াচুরি বেআব্রু হয়ে গেছে। জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের অফিস এবং বুথে বুথে শনিবার ভোটার তালিকা ঝোলানো হবে। এছাড়া দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী, মোট 14 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। কলকাতায় মোতায়েন করা হতে পারে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে বাহিনী ময়দানে নেমে পড়বে।
প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে সব থেকে বেশি, 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় 12 কোম্পানি। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স যে আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। এন্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সেন্ট্রাল ফোর্স যেটা আছে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএ, এসপি আর ল অর্ডার মেশিনারি ওখানেই যাবে। ইলেকশন জন্য তো এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং, স্পেলড আউট পলিসি অফ ইসিআই। যাবে, চিনবে, পেট্রোলিং করবে, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, বডি ক্যাম থাকবে। এটা যেটা আছে এদের ভালোই কোথায় কি ঘুরছে না ঘুরছে রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। রাজ্যে প্রথম দফায় যে 240 কোম্পানি বাহিনী আসবে তার মধ্যে উত্তরবঙ্গে মোতায়েন করা হবে 66 কোম্পানি, দক্ষিণবঙ্গে 150 কোম্পানি এবং জঙ্গলমহলে 24 কোম্পানি। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল নলছে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তার পরিকল্পনা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। 35টি পুলিশ জেলা পুলিশ কমিশনারেটেই এই বাহিনী মোতায়েন থাকবে। তবে জেলা জুড়ে নয়, কিছু নির্দিষ্ট থানার অধীনেই থাকবে এই বাহিনী মোতায়েন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। 21 থেকে 40 বছর বয়সীদের জন্য বেকার ভাতা যুব সাথী প্রকল্প, আর সেই যুব সাথীতে মোট আবেদন 84 লক্ষ। তার মধ্যে অফলাইনে কত আবেদন, অনলাইনে কত আবেদন জমা পড়েছে জানবো বিস্তারিত। সোমরাজ, দেখো আজ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ছিল যুবসাথীতে আবেদনের, এবং সেখানেই দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা 84 লক্ষেরও বেশি। তার মধ্যে অফলাইনে আবেদন জমা পড়েছে 65 লক্ষেরও বেশি, আর অনলাইনে আবেদন জমা পড়েছে 19 লক্ষ। এই যে অফলাইনে 65 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে, তাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে আবেদন জমা পড়েছে অফলাইনে। দক্ষিণ 24 পরগনা থেকে জেলা থেকে অফলাইনে আবেদন জমা পড়েছে 7,64,466টি। তারপর রয়েছে মুর্শিদাবাদ জেলা, যেই মুর্শিদাবাদ জেলা থেকে অফলাইনে আবেদন জমা পড়েছে 6,06,865। উত্তর 24 পরগনা জেলা থেকে 5,715টি আবেদন অফলাইনে জমা পড়েছে। ইতিমধ্যেই এই যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা 84 লক্ষ ছাড়ালো। আজই শেষ সময়সীমা ছিল যুবসাথীতে আবেদনের। তুমি জানো যে প্রতি মাসে 1500 টাকা দেওয়া হবে এই যুবসাথী প্রকল্পে, যে প্রকল্প শুরু করা হয়েছিল মূলত গত 15ই ফেব্রুয়ারি থেকে। আজ তার শেষ সময়সীমা ছিল আবেদনের, এবং সেখানেই দেখা গেল যে 84 লক্ষেরও বেশি আবেদন জমা পড়লো অনলাইন ও অফলাইন মিলিয়ে এই যুবসাথী প্রকল্পের জন্য। বেশ। ক্লাস 8-এর বইয়ে চ্যাপ্টার বিচার বিভাগের দুর্নীতি, আর এর জন্য শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এনসিইআরটির কে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। দেশের প্রধান বিচারপতির মন্তব্য, বিচার ব্যবস্থা আজ রক্তাক্ত। এটি এনসিইআরটির 8ম শ্রেণীর সমাজ বিজ্ঞানের বই। এই বইয়ের একটি চ্যাপ্টার বিচার বিভাগে দুর্নীতি। এ নিয়ে এনসিইআরটিকে তীব্র ভৎসনা করেছে দেশের শীর্ষ আদালত। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং 1961 সালে কেন্দ্রীয় সরকারের তৈরি করা স্বশাসিত সংস্থা এনসিইআরটি। এই সংস্থা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে শিক্ষার মানোন্নয়নের জন্য পরামর্শ দেয়, পাঠ্যক্রম তৈরি করে, বই প্রকাশ করে। এনসিইআরটির বই দেশজুড়ে বিভিন্ন বোর্ডে পড়ানো হয়। সমাজ বিজ্ঞানের সেরকম একটি বই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই বই একটি চ্যাপ্টার বিচার বিভাগে দুর্নীতি।
এ নিয়ে এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমি গত দুদিন ধরে 100-র বেশি ফোন পেয়েছি। সারা দেশ এক সুরে চাইছে যেন দ্রুত পদক্ষেপ করা হয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিচার বিভাগের মর্যাদাকে অবমাননা করার জন্য এটি পরিকল্পিত পদক্ষেপ। এর তদন্ত চাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছে, বিচার ব্যবস্থা আজ রক্তাক্ত। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ দেয়, যে যে স্কুলে এই বই পৌঁছেছে সেই প্রত্যেকটি বই দ্রুততার সঙ্গে বাজেয়াপ্ত করতে হবে। এই দায়িত্ব এনসিইআরটির। এরপরেই এনসিইআরটির এই বইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। এনসিইআরটির ডিরেক্টর এবং কেন্দ্রের স্কুল শিক্ষা সচিবকে শোকজ করা হয়েছে। এই অধ্যায় বইয়ের অন্তর্ভুক্ত করার পিছনে কারা রয়েছেন তাদের নাম চেয়ে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, এই ধরনের বিষয় যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বিচার বিভাগের প্রতি জনসাধারণের বিশ্বাস নষ্ট হবে। এরকম হলে কাউকে রেয়াত করা হবে না। ऐसी ढंग का चैप्टर नाबालिग बच्चों के सामने ये परोसना या देश के सामने ये परोसना बड़ा ही अनुचित है और इसका कहीं से कोई जस्टिफिकेशन नहीं हो सकता। सारी किताबें हटा ली जाएं। डिजिटल माध्यम से जो भी ये परोसा गया है सबको तुरंत वापस किया। द कोर्ट सेड दैट whomsoever is responsible for this, there should be an inquiry and the man should be nabbed. He should be the proper action should be taken against him and NCERT should take इमीडिएट एक्शन टू विड्रॉ दिस। कोई ऑफिशियल या जो भी इसके लिए रिस्पॉन्सिबल पाए जाएंगे उनके खिलाफ एक्शन होगा। जो न्यायपालिका ने कहा है वो सर माथे पे उसको हम लोग पूरा पालन करेंगे। जब ही ये घटना मेरे सामने आई तुरंत ही एनसीईआरटी को निर्देश देके सारे किताबों को विड्रॉ करवाया। न्यायपालिका को कोई भी असम्मान करने का कोई उद्देश्य ही नहीं था। जो घटना हुई है उसको हम गंभीरता से लेते हैं। एनसीईआरटी के ऊपर उस पे क्वेरी किया जाएगा। নিউজ 18 বাংলা। কেন্দ্রের সংস্থার বইয়ের রক্তাক্ত বিচার বিভাগ। এনসিইআরটির উপর চরম ক্ষুব্ধ নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার বৈঠকে দোষী চিহ্নিত করতে নির্দেশ। ক্লাস 8-এ বিচার ব্যবস্থায় দুর্নীতির পাঠ্যক্রম ঠিক করার দায়িত্ব কাদের? বৈঠকে প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিউটাউনে সুখবৃষ্টি আবাসনে জল নিয়ে জল ঘোলা। অভিযোগ, ট্যাঙ্কের দূষিত জল খেয়ে অসুস্থ 21 জন, তাদের মধ্যে 7 জন শিশু। এর বিরুদ্ধে সরব আবাসিকরা। পরিশ্রুত জলের দাবিতে রক্ষণাবেক্ষণ কর্মী এবং পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। জলের সমস্যা মেটাতে এখন ভরসা ট্যাঙ্কের জল। নিউটাউনের সুখবৃষ্টি আবাসন। বাসিন্দাদের দাবি, আবাসনের ট্যাঙ্কের জল খেয়ে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে রয়েছে শিশুও। হাসপাতালে ভর্তিও হতে হয়েছে অনেককে। তাই পরিশ্রুত জলের দাবিতে আবাসনে বিক্ষোভ। জলের সমস্যা মেটাতে পাশের পাথরঘাটা পঞ্চায়েত এলাকা থেকে পাঠানো হয় ট্যাঙ্ক। प्रॉब्लम से में भी पानी के लिए हम लोग भटक रहे हैं और यहाँ पर लोकल जो पानी वाले उनसे ले जाते वो 500-600 चार्ज कर रहे हैं एक बोतल का। पीने का पानी हमारे पास नहीं है। आपको अगर चाहिए तो मैं अपना दिखा दूंगा कि 4 दिन पहले अपने बच्चे को हॉस्पिटल से लेकर आया हूँ। वो बहुत सीरियस हो गया था। 2 साल का बच्चा है मेरा। সুখবৃষ্টি আবাসনের ই ব্লক। অভিযোগ, এখানে বেশ কয়েকদিন ধরেই চলছে জলের সমস্যা। এ মাসের শুরুতেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তখনও সরব হন আবাসিকরা। অভিযোগ, এরপরেও দুর্ভোগ কাটেনি। আবাসিকদের দাবি, বুধবার একে একে অসুস্থ হয়ে পড়েন 21 জন, তাদের মধ্যে 7 জন শিশু। বেশ কয়েকজনকে ভর্তি করতে হয় হাসপাতালে। এরই প্রতিবাদে বিক্ষোভ। পরিশ্রুত জলের দাবিতে সরব হন। সমস্যা মেটাতে সকাল থেকে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে। এতেও দুর্ভোগ কাটছে না। আবাসিকদের প্রশ্ন, কবে জলের সমস্যা মিটবে? কবে ব্যবস্থা নেবে আবাসন কর্তৃপক্ষ? 2 दिन पहले इन्होंने फेक रिपोर्ट दिखाया। हम लोग ने प्रेशर डाला तो इन्होंने फेक रिपोर्ट पब्लिश कर दिया। हम लोग क्रॉस चेक करेगा। 1 घंटे के अंदर बोलता है कि नहीं ये पानी पीने लायक नहीं है। हम लोग इसमें कुछ क्लोरोफॉर्म पाया गया है, तो आप लोग इसको प्लीज फ्लशिंग के लिए यूज कीजिए। ये तो छोटा बच्चा मेरा 9 मंथ का है। इसको कल मैं आईसीयू में 4 दिन से था, कल डिस्चार्ज करके मैंने लाया इसको। हाँ, मेरा बच्चा 15 दिन से
तबीयत दो बेटी है मेरी, दोनों बच्चा का तबीयत खराब है और अभी भी पेट में दर्द है, उसका अभी भी दवा चल रहा है। নিউজ 18 বাংলা। অমৃত ভারতে কাটমানি, অমৃত ভারত প্রকল্প, রেলের এই প্রকল্পে এবার কাটমানির অভিযোগ, আর এ নিয়ে ভোটের আগে হাওয়া গরম বাঁকুড়ায়। অমৃত ভারত, দেশ জুড়ে বিভিন্ন স্টেশন উন্নত করতে রেলের এই প্রকল্প। এর মধ্যে পড়ে বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশন, সেখানেই দুর্নীতির অভিযোগ। 6 মাস আগে তৈরি করা হয়েছে স্টেশন সংলগ্ন রাস্তা, অভিযোগ সেই রাস্তা এখনই বেহাল। ওন্দা স্টেশনকে অমৃত ভারত করার পরেও যে নিম্নমানের যে সব মালপত্র দিয়ে কাজ হচ্ছে তা কোনো মতেই বাঞ্ছনীয় নয় এবং ভালো যোগ্য কাজ হয়নি। অমৃত ভারত যে রেল প্রকল্প চলছে, অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আমরা দেখে এলাম স্টোন চিপসের বদলে কারখানার যে বর্জ্য পদার্থ সেটা ব্যবহার করা হচ্ছে। বর্তমান যিনি বিধায়ক আছেন এবং সাংসদ আছেন মাননীয় অমর সাকা এবং সৌমিত্র খা, তারা কতটা কারমানি খেয়েছেন আমার সেটা একটা প্রশ্ন। এই মাল যদি ইউজ করা বন্ধ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। কাটমানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, তবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তিনিও মেনে নিয়েছেন। নিম্নমানের যদি কাজ হচ্ছে অচিরেই কাজকে বন্ধ করে দেওয়া হোক, আমি পূর্ণ সমর্থন করব। রেল দপ্তরে জানিয়েছিলাম যে কাজের দিকে নজর দেওয়া হোক। নিম্নমানের কাজ হচ্ছে, আমি নিজে বলেছিলাম। তৃণমূলের তো এখন আর রুচি রোজগার চুরি করার কোথাও জায়গা নেই, আর ওদের এইটাই কালচার। তাই আজকে তৃণমূল নেতারা বড় বড় কথা বলছেন। যদি কাজ হয় করে তো কন্ট্রাক্টররা, পশ্চিমবাংলায় কন্ট্রাক্টর মানে চোর, তাদের অভ্যাসই হয়ে গেছে। যাই কাজ হোক নীল সাদা রং দিলেই ছুট, সেটা চলবে না। সাধারণ মানুষের অধিকার আছে বাধা দেওয়ার, নিজের কাজ বুঝে নেওয়ার, তাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে। অমৃত ভারত স্টেশনে কে কাজ করবে, কেন্দ্রীয় সরকারের অধীনে কোন ঠিকাদার কাজ করবে, সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। বিজেপির বিধায়ক স্বীকার করে নিয়েছেন যে সেখানে নিম্নমানের কাজ হচ্ছে। দিলীপ ঘোষ এসেছিলেন, আলটপকা মন্তব্য করছেন, তিনি যত কম বলেন ততই ভালো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাবা এইচআইভি আক্রান্ত, এই কথা জানাজানি হতেই 4 বছরের ছেলেকে ঢুকতে দেওয়া হচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চাঞ্চল্যকর অভিযোগ অঙ্গনওয়াড়ি শিক্ষিকার বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের মথুরাপুর। এখানকার এক শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, কারণ তার বাবা এইচআইভি আক্রান্ত। মথুরাপুরে থাকেন দম্পতি, তাদের 4 বছরের ছেলে। এলাকারই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে। এই শিশুর বাবা এইচআইভি আক্রান্ত, সম্প্রতি ভর্তি করা হয় হাসপাতালে। এ কথা রটে যায় এলাকায়, এরপরই বিপত্তি। অভিযোগ, ওই ব্যক্তির ছেলেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকতে বারণ করে দেন শিক্ষিকা, তাই বন্ধ হয়ে গিয়েছে শিশুর পড়াশোনা। স্কুলে ঢুকতে দেয়নি? আমার সামনে কিডনি নষ্ট হয়ে গেছে, যাবে। আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছি, তা দিদিমণি ঢুকতে দেয়নি স্কুলে। বললো কিনা ওর বাবার এরকম অবস্থা, হসপিটালে ভর্তি, তাই চাই তোমার ছেলে স্কুলে যেন না আসে। তারপরে আবার তার পরের দিন নিয়ে গিয়েছিলাম, তাও ঢুকতে দেয়নি। আমি চাই আমার বাচ্চা যেন স্কুলে যায়, সবার সাথে যেন একই সাথে পড়ে। আমি তো বারণ করিনি, তো এটা পুরো মিথ্যে অ্যাপ্লিকেশন দিয়েছে ওরা। আমি স্কুল করেছি, বাচ্চাটা নিয়ে আমাদের সাবমিট করতে গেলে ফটো তুলতে, ফটো তোলা আছে, সবাই জানে। কি আসতেও বারণ করেনি,
স্কুল থেকে তাড়িয়ে দেয়নি, আমার স্কুলে পড়াশোনা করেছে, খাবার দিয়েছে, সবই করেছে। আমি কোনো রকম অন্যায় করিনি এতে। বাবার অসুখ, তার জন্য ছেলেকে শাস্তি, এ নিয়ে বসিরহাট মহকুমা শাসকের অফিসে অভিযোগ জানিয়েছে ওই পরিবার। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এ যেন গল্প হলেও সত্যি, এক গ্রামের গল্প, গাড়ির গল্প। এই গ্রামে কখনো গাড়ি ঢোকেনি, কারণ গাড়ি ঢোকার মতো রাস্তাই নেই। সেই গ্রামেই গাড়ি এলো, তার জন্য পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন গ্রামবাসীরা। যেখানে রাস্তা নেই সেখানে গাড়ির যন্ত্রাংশ খুলে কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর গ্রামে গাড়ি, হাতে যেন চাঁদ। বক্সার গ্রামে যেন রূপকথার গল্প। চুনাভাটিতে চলতি কা নাম গাড়ি, বক্সার পাহাড়ি গ্রাম, রূপকথার নাম গাড়ি। আলিপুরদুয়ার থেকে গাড়ি কিনে আনা হয়েছে। মাঝে কিছুটা জায়গায় গাড়ি যাতায়াতের রাস্তা নেই, সেখানে গাড়ি কাঁধে। গাড়ির যন্ত্রাংশ খুলে কাঁধে করে নিয়ে যান গ্রামবাসীরা। তারপর এক মেকানিক সব ফিট করে দেন। গাড়ি আবার ছুটতে শুরু করে রূপকথা হয়ে। আর 5 জনের কাছে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। কিন্তু আলিপুরদুয়ারের বক্সার চুনাভাটি গ্রামে এই গাড়ি সেকেন্ড হ্যান্ড নয়, এই গাড়ি প্রথমবার গ্রামে গাড়ি। 1800 ফুট উঁচুতে গ্রাম, পাহাড়ি এই গ্রামে আজও পর্যন্ত কখনো গাড়ি ঢুকেনি। ঢুকবে কি করে? গাড়ি যাওয়ার মতো রাস্তাই তো নেই। তাই পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা সবাই মিলে টাকা দিয়ে গাড়িটি কিনেছেন আলিপুরদুয়ার থেকে। সেখান থেকে সান্তালাবাড়ির রাস্তা ধরে মাসানি নদী, এই নদী হেঁটে পার হওয়া যায়। কিন্তু গাড়ি পার হবে কিভাবে? তাই গাড়ির পার্টস খুলে ফেলা হয়। সেই পার্টস কাঁধে নিয়ে হাঁটতে থাকেন গ্রামবাসীরা। নদী পার হওয়ার পর পাহাড়ের গা বেয়ে ডলেছেন। এখানে গাড়ি যাওয়ার মতো রাস্তাই নেই। এভাবে প্রায় 2.5 কিলোমিটার, তারপরও রাস্তা ছিল না। সেই রাস্তাই তৈরি করেছেন গ্রামবাসীরা। পাহাড় কেটে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা দিয়েই গাড়ি প্রবেশ। বক্সার চুনাভাটি গ্রামে প্রথম গাড়ি। যেমন হাঁটা পথ ছাড়া কোনো উপায় নেই। একটা অসুখ বিসুখ হলেও 2.5 কিলোমিটার তো লোকের একটু সুরা হলো, ব্যবস্থা নাই। বাকি যেটা রাস্তা থাকলো বাকি সেটা নাই, সেভাবে নামাবে, যেভাবে নামিয়ে আসতো ওরা। এটাই, সেই জন্যই বলছি যে যেটাই করেছে ওরা, নো ডাউট ভালো জিনিস। ওরা অত কষ্ট করে গাড়িটা উঠে নিয়ে গেলো, ভালো লাগলো আর কি আমাদেরকে। এখন ভালো করে এখন উপরের লোকদের জন্য সুবিধা হবে। 0 মাইল অব্দি একটু গাড়ি চলছেই, তো 2.5 কিলোমিটার হলেও ভালো ব্যবস্থা করেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।